এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। এই মিলনায়তন এবং এই মিলনায়তনের বাইরে এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বিশ্বকাপের উত্তাল উত্তাপে কাঁপছে সারা বিশ্ব। আমরা চারিদিকেই দেখছি তারই নানান দৃশ্য। বিশ্বকাপের প্রতি আমাদের প্রীতি থাকলেও হারি না জিতি এ ধরনের ভীতি থেকে আমরা মুক্ত, কারণ আমরা এই খেলার সঙ্গে যুক্ত নয়, খেলার ভক্ত, তবে বেশ পোক্ত এবং শক্ত। তাই অসাধারণ এই খেলা দেখার জন্য শুধু রাত্রি জাগরণের শিহরণই নয়, অনেকেই খেলা উদ্বোধনের আগেই উদ্ভাবন করেছেন ব্যবসার নানান উপায়। ঘুমের কোনো বিকল্প নাই, তাই না ঘুমিয়ে জীবনকে নষ্ট করবেন না। ওয়ার্ল্ড কাপ প্রতি 4 বছর পর পর ফিরে আসবে, কিন্তু জীবন একবার চলে গেলে সেই জীবন আর ফিরে আসবে না। তাই আমাদের কোম্পানির তরফ থেকে এবারের বিশ্বকাপের লেটেস্ট উপহার, ঘুমান এবং বিশ্বকাপ দেখুন। ঘুমিয়ে থাকলে খেলা দেখুন কেমনে? এই তো একটা সমস্যা, কোনো কিছু পুরোপুরি না শুনে চিল্লাই ওঠেন, আগে শোনেন তারপর বলেন। শোনাইলেনি তো, আবার শোনার কি আছে? আছে জনাব, আমাদের কোম্পানি মানুষের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত কেয়ারফুল। বলা যায় সুস্থভাবে জেগে থাকার জন্যই ঘুমের প্রয়োজন। আসল কথা কও, মুরব্বি জিজ্ঞেসে ঘুমাইলে খেলা দেখবো কেমনে? এইটা আমাদের আরেকটা সমস্যা, কথার মধ্যে বাহার দেওয়া। লেট মি ফিনিশ ফার্স্ট। আপনি তো ঘুমাইয়া খেলা দেখবেন না, আপনি ঘুমাবেন আবার খেলাও দেখবেন। মধ্যরাতে চলা বিভিন্ন খেলা আমরা লেটেস্ট পদ্ধতিতে এই ভিসিডিতে রেকর্ডিং করেছি। আগে কইবেন তো, এইবার বুঝছি। এই তো আবার কথার মধ্যে বাহার দিলেন, আমার কথাটা কোনো শেষ হয় নাই। এইবারের উপকারিতা শুনেন। রাত জেগে খেলা দেখলে ঘুম নষ্ট হয়, টেনশন বাড়ে, পেরেশানি হয়। তার উপর আবার হাইপার টেনশন থাকলে, হার্টের প্রবলেম থাকলে, আপনার ফেভারিট দলের জয়ে কিংবা পরাজয়ে অতি উত্তেজনায় ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা, অর্থাৎ পদে পদে ঝুঁকি। সুতরাং ঘুমকে হারাম না করে আরামে ঘুমান। আমার কাছ থেকে একটা ভিসিডি নেন, সকালবেলা খেলা দেখেন। প্রতি পিস ভিসিডি ওয়ার্ল্ড কাপ রেটে মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। শোনেন, আপনি যে উত্তেজনা আর ঝুঁকির কথা কইলেন, আমরা সবসময় ওইটার মধ্যে আছি। ওইসব চিন্তা কইরা লাভ নেই, সয়া গেছে। আর লাইভ ওয়ার্ল্ড কাপ দেখার কি মজা, এটা আপনি বুঝবেন না, তাহলে এই ব্যবসা শুরু করতেন না। আমরা দেখেন এই বয়সেও রাত জায়গায় খেলা দেখতেছি, বাকিগুলা দেখুন। হ্যাঁ শোনেন, সব কিছু নিয়ে ব্যবসা করেন না, বুঝছেন? এত সোজাভাবে বলার পরও না বোঝার কোনো কারণ নেই। বোঝে, তবে এরা সবকিছুতেই বাণিজ্যের গন্ধ খোঁজে। শুধু এই অসহ্য বাণিজ্যই নয়, বিশ্বকাপ দেখার চিত্র যে কত বিচিত্র হতে পারে, এই চিত্রটি দেখলেই তা বোঝা যাবে। কি ব্যাপার, তোমরা কি খেলাটা দেখবে না? কোথায় গেলে এসে গেছো? আরে 10 মিনিট আগে খেলা শুরু হয়ে গেছে। এদিক ওদিক কি দেখো, খেলা দেখো, ডেঞ্জারাস খেলা। খেলার চাইতে তো আপনার অবস্থা আমার কাছে বেশি ডেঞ্জারাস মনে হইতেছে। শুনছি মাথা খারাপ বলে নাইলে চুরি করলে মানুষ মানুষের বাইন্দা রাখে, কিন্তু আপনারা বানলো কেঠা? আপা, হে কি অবস্থা? তোমার আপাই বানছে। কি আপা, এটা কিন্তু তোমার অতিরিক্ত বাড়াবাড়ি। না বুঝে শুনে কথা বলবি না। খেলা দেখ আর মাঝে মধ্যে তোর দুলাভাইয়ের পা দে, তাহলে বুঝতে পারবি আমি কেন পা দুটো বেঁধে রেখেছি। গতবার বিশ্বকাপ খেলার সময় তোর দুলাভাইয়ের পা নিয়ে আমি কতদিন হাসপাতালে ছিলাম, মনে আছে? তা মনে আছে। জোরে কিক করতে গিয়ে সামনের টেবিলে লাথি মেরে পায়ের 12টা, তারপর 1 মাস পঙ্গু হাসপাতাল, হাঁটাহাঁটি বন্ধ। তাই তো এবার পা দুটো বেঁধে রেখেছি। সত্যি নাকি দুলাভাই? আরে না না, রোনালদো বল নিয়ে যাইতেছে, আমি যাইতেছি। ও পেনাল্টি বক্সের ভিতরে ঢুকে গেছে, আমিও ঢুকছি। ও জোরে কিক মারছে, আমিও মারছি, কিন্তু ওর বলটা গোল পোস্টে বাড়ি খেয়ে জালে ঢুকছে, আর আমার পাটা টেবিলে বাড়ি খেয়ে মচকায় গেছে। ও খুশিতে চিৎকার করছে আর আমি ব্যথায় চিৎকার করছি। এই জন্য তোমার মনে এই বুদ্ধি বাইর করছে আর আমি সমর্থন করছি। তাও তো ছোড়াছড়ি কমে নাই, পায়ে রশির দাগ পড়ে যায়। সেই জন্য তো দেখুন আমি কটন দিয়ে রাখছি। বাস বহুত হয়েছে বাবা, এবার একটু খেলা দেখো, ভেরি ইন্টারেস্টিং গেম। আমার কাছে ওই খেলার চাইতে
এই খেলা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। বিশ্বকাপের তাপ এবং তাপের কারণে চাপ অফিসেও আছে, যার ছাপ পাওয়া যাবে এবারের দৃশ্যে, বসের ভাষ্যে। স্যার আপনি এবার কোন দলের সাপোর্টার সেটাই বোঝা মুশকিল স্যার। আমি যারা ভালো খেলে সবসময় তাদের পক্ষে থাকি। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড যে জিতো আমি খুশি। এই রহিম সাহেব, এসবের মধ্যে আপনার দল তো আছে নাকি? নাই স্যার। এতগুলো দলের মধ্যে আপনার সাপোর্টের দল নাই? না। তাহলে আপনি কাকে সাপোর্ট করেন? আমি স্যার এশিয়ারে সাপোর্ট করি। এশিয়া? পারুক না পারুক সাপোর্ট করতে তো মানা নাই। আছে আছে, দেখেন রহিম সাহেব, যারা ভালো খেলে সবসময় তাদের দিকে থাকবেন। আমি স্যার এশিয়ার লোক, তাই তাগরে সাপোর্ট করি। আপনারা খুব আঞ্চলিকতা বিশ্বাস করেন, খেলাধুলার মধ্যে এসব আনবেন না তো। কথাটা কিন্তু ঠিক না স্যার। বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার লগে ক্রিকেট খেলে তখন কিন্তু ভালো খেলে দেখা অস্ট্রেলিয়ারে আমরা সাপোর্ট করি না, করি নিজের দেশেরে। সেই রকম আমার দেশ ওয়ার্ল্ড কাপে না খেলতে পারে, আমার মহাদেশ তো খেলতেছে, তাই তারে সাপোর্ট করতেছি। বুঝছি, আপনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, মুডটাই নষ্ট করে দিলাম। ঠিক আছে, আমি তাহলে যাই স্যার। এই ফাইলটা অন্তত সাইন করে দিন। এখন পারবো না, পরে আসেন। স্যার 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 ফাইলটা আমার স্যার। স্যার আমি তো আপনার সাথে একমত স্যার। রাখেন ভাই। স্যার ঠিক আছে, রাখেন। এই বিশ্বকাপ লইয়া সামসামি, এই সামসামি কি নিজস্ব কোনো পছন্দ নাই? তোষামদে আমোদ পান যারা, পছন্দ অপছন্দের দ্বন্দ্বে যেতে চান না তারা। ইদানিং এই তোষণ বা তোষাও একটি পেশা হয়ে দাঁড়িয়েছে, কারণ তোষণকে পোষণ করে কেউ শোষণ করলেও তাকে শাসন করার ভাষণ থাকে না। এ কথাগুলি অবশ্য তোষণ প্রিয় ব্যক্তিদের জন্যই প্রযোজ্য। তবে আমাদের এখানে অনেকেই আছেন যাদের মন জয় করতে হলে তোষণের প্রয়োজন হয় না, নিজ গুণেই আপন করে নেন সবাইকে। আমরা এবার তেমনই একজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, আর তিনি হচ্ছেন মিস্টার চাই এইচ ক, একটি বিদেশি কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তা। মিস্টার চাই একজন চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক। মিস্টার চাইয়ের রয়েছে কিছু অসাধারণ গুণ। তিনি রবীন্দ্রনাথের উপর থিসিস করেছেন, রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন এবং গাইতেও চেষ্টা করেন। তবে তার এই সঙ্গীত পরিবেশনের পদ্ধতিটি একটু ব্যতিক্রমী। তিনি সপ্তাহের একদিন তার বাড়িতে আয়োজন করেন রবীন্দ্র জলসা। তার বাড়ির কর্মচারী এবং কাজের লোকদের নিয়ে, বিশেষ করে তার বাড়িতে যারা রান্নাবান্না, বাগান পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আয়া হিসেবে কাজ করছেন, তাদের নিয়েই তিনি এই জলসা করে থাকেন। এরা কেউই পেশাদার কিংবা অভিজ্ঞ বাদক নন। মিস্টার চাইয়ের উৎসাহে এই বাড়িতে এসেই এরা সব বাদ্যযন্ত্র বাজাতে শিখেছেন। এবার আমরা জানতে চাইবো মিস্টার চাইয়ের কাছে, আপনি যখন গান গাইছেন তো আপনি একাও গান গাইতে পারেন, আপনি এই সবাইকে নিয়ে গান গাইবার কারণটা কি? আমার কর্মচারীতে ফ্যামিলি মনে করি। ও, আপনি ফ্যামিলি মেম্বার মনে করেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি আপনাদের সবার পক্ষ থেকে এনাকে জিজ্ঞেস করতে চাইছি, আপনাদের মালিক সম্পর্কে আপনাদের ধারণাটা কি? আমাদের বস ম্যাডাম খুব ভালো এবং তাদের সাথে মধুর সম্পর্ক আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে যে মালিকের সঙ্গে আপনাদের মধুর সম্পর্ক রয়েছে। দর্শক মন্ডলী, শ্রমিক যদি আনন্দে থাকে তাহলে সে আনন্দিত চিত্তেই বাড়তি কাজ করতে পারে। আমরা চাই মালিক এবং শ্রমিকদের মধ্যে এ ধরনের সুসম্পর্ক গড়ে উঠুক, দেখেই যেন মনে হয় তারা সবাই একই পরিবারের সদস্য। সুপ্রিয় দর্শক, একসময় টিভি বলতে ছিল শুধু বিটিভি। এখন অনেক চ্যানেল, অনেক খবর, অনেক অনুষ্ঠান। তবে অধিকাংশ অনুষ্ঠানের মান এবং কোন মানদণ্ডে মানহীন এসব অনুষ্ঠান চলে তার মানে অনুমান করাও কঠিন হয়ে পড়ে, যে কারণে কোনো চ্যানেলেই স্থির হতে না পেরে অস্থির হয়ে বেকার দর্শক ছোটেন মেকারের কাছে। এই যে ভাই, রিমোট একটু ঠিক করে দেন, আবারও খারাপ হয়ে গেছে। আরে কোন কি, আর দড়িটা হেলাই দেন তো, আর ঠিক করেন না। এই নিয়ে 7-8 বার ঠিক করছি। আচ্ছা, এত খারাপ হয় কেমনে? হইব না কেন ভাই, এটার তো একটা জান আছে। সারাক্ষণ টিপি করলে এটা ঠিক থাকবো কেমনে? এবং 1 নম্বর থেকে চালায় 70 নম্বর পর্যন্ত যায়, 70 নম্বর থেকে চালায় আবার 1 নম্বর আহে। এটার কোনো ব্রেক নাই। কখন বই টিপে, কখন পোলাই টিপে, কখন বাচ্চা টিপে। মোট কথা এটা হাতের মধ্যে আছে ভাই। বিশ্বকাপের মৌসুম তো, আরেকবার ঠিক করে দেন। আচ্ছা, রিমোট লইয়া তো টিপি করলে অনুষ্ঠান দেখেন কেমনে? দেখে না তো, কইলাম না ব্রেক নাই। এইটা কি কোন? হেরে এত কষ্ট করে অনুষ্ঠান বানায়, চালায়, আর আপনারা দেখেন না? যদি নাই দেখেন তাহলে এত চ্যানেল আর এত অনুষ্ঠান বানায় লাভ কি? লাভ না থাকলে কার বানায় চালায়? হ্যাঁ গো, লাভ ঠিকই আছে, দর্শকের বানোটা বাজে, আনন্দ তো দূরের কথা, বিরক্ত লাগে। এই জন্য তো খালি রিমোট টিপি আর আপনার কাছে দৌড়াই। এটা ঠিকই কইছেন। এই যে দেখেন না রিমোটের গুদাম,
এখন তো আমাকে ব্যবসা ভালো, অথচ আগে এই রিমোট ঠিক করার কাস্টমারই আসতো না। আগে তো অনুষ্ঠানের একটা মান আছিল, দর্শক দেখার লাগে বয়ে থাকে। এখনো বয়ে থাকে ভাই, তবে হাতে রিমোট লইয়া সারাদিন খালি টিপাটিপি করে মনে ভিডিও গেম খেলতাছে। কাকা হেগো বেসাল পারে লাভ নাই, এভাবে চলতেছে এইভাবে চলবো। তবে আপনার এই রিমোট কিন্তু আর চলবে না, এটা নতুন কিনেন। আর বিশ্বকাপ দেখতে হলে তো আর টিপি দরকার নাই, এক চ্যানেল টেলিভিশনের সুইচ দিয়ে বয়ে থাকবেন। ওকে, বিশ্বকাপের তাপ অবশ্য রিমোটের উপর চাপ কিছুটা কমিয়েছে। তবে এই বিশ্বকাপের জ্বরে ঘরে ঘরে যে আনন্দের জোয়ার এসেছিল তাতে ভাটা পড়েনি একটুও, বরং বেড়েছে। যদিও অনেকের পছন্দের দল ইতোমধ্যে হেরেছে, তারপরও ফুটবলকে ঘিরে উত্তেজনা কমেনি, উত্তোলিত পতাকাও নামেনি। অনেকের বাড়িতেই দেখা গেছে বিদেশি পতাকার সাথে বাংলাদেশের পতাকাও। আমরা তেমনি একজন দর্শককে জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশ বিশ্বকাপে খেলেনি, তারপরও কেন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। আমরা নিজের দেশকে সবসময় সবার উচ্চ রাখতে চাই, তারপরে অন্যান্য দেশের পতাকা আছে, নিজের দেশ একসময় বিশ্বকাপ খেলে, এই আমাদের কামনা। আসলেই সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। এই চমৎকার উত্তর শোনার পর হঠাৎ করে যদি শোনা যায় এই বাংলাদেশেই কোথাও বাংলাদেশ বনাম ব্রাজিলের ফুটবল খেলা হবে, তাহলে অবাক হবারই কথা। পর্দায় যে চিত্র দেখছেন তাতে অনেকেরই মনে হতে পারে আমরা বোধহয় জার্মানির কোনো বিশ্বকাপ খেলার মাঠের চিত্র দেখছি। তবে এই চিত্র জার্মানির কোনো মাঠের নয়, ঢাকার নবাবগঞ্জের চুরাইন গ্রামের একটি মাঠের। এই গ্রামের একদল তরুণ গত 4 জুন স্থানীয় মাঠে এই ব্যতিক্রমী ফুটবল খেলার আয়োজন করে। স্থানীয় এই খেলোয়াড়রা আসলে রোনালদোর ভক্ত, আর তাই তাদের দলের নাম রোনালদো ফ্যান্স ক্লাব, আর বিপক্ষ দলের নাম হচ্ছে চুরাইন সাংস্কৃতিক সংঘ। অনেকে এই খেলার নাম দিয়েছেন বাংলাদেশ বনাম ব্রাজিলের খেলা। এই খেলোয়াড়দের মাথা দেখতে রোনালদোর মতো মনে হলেও পায়ের প্রতিভা বোধ করি রোনালদোর মতো নয়। কারণ অত্যন্ত টানটান উত্তেজনায় খেলা হলেও খেলার ফলাফল হচ্ছে 1-1 গোলে ড্র। আমরা সেই 11 জন খেলোয়াড়কে আজকে ইত্যাদির মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আপনারা। আমরা এবারে কথা বলবো রোনালদো ফ্যান্স ক্লাবের যিনি অধিনায়ক তার সঙ্গে। আপনার নামটা বলবেন? সোহেল। সোহেল সাহেব, আপনারা যে মাথার চুলগুলো ফেলে দিয়েছেন, এটা কারণটা কি? আমরা সকলে রোনালদোর খুব ভক্ত, তাই রোনালদোর মতো করে আমরা সবাই চুল কাটছি। আমরা দেখতে পাচ্ছি আপনাদের মস্তক রোনালদোর মতো, পোশাকটাও ঠিক ওরকমই, তো পায়ের অবস্থা ঠিক? পায়ের অবস্থা রোনালদোর মতো তো না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে ভালো করা যায় সামনের দিকে। অনেক চমৎকার উত্তর দিয়েছেন যে আপনারা চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টাটাও অনেকে করেন না। আপনাদের চেষ্টা সফল হোক, তবে মাথার চুল দিয়ে নয়, মাথার বুদ্ধি দিয়ে পায়ের প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আপনারা একজন রোনালদো হয়ে উঠুন, এই কামনা করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা একটি গান শুনবো, আর এই গানটিতে অংশগ্রহণ করবেন 2 ভুবনের 2 জন শিল্পী। সঙ্গীত এবং অভিনয় এই 2 অঙ্গনে এদের অবস্থান হলেও এদের বাসস্থান কিন্তু একটি, অর্থাৎ সঙ্গীত শিল্পী SI টুটুল এবং জনপ্রিয় অভিনেত্রী তানিয়া। এই শিল্পী দম্পতির কণ্ঠে আমরা শুনবো এবার একটি দ্বৈত সঙ্গীত। চোখেরই পাতায় মনেরই খাতায় রেখেছি তোমায়, রেখেছি তোমায়। চোখেরই পাতায় মনেরই খাতায় রেখেছি তোমায়, রেখেছি তোমায়। তুমি মন আমার মন, তুমি জীবন আমার জীবন। তুমি মন আমার মন, তুমি জীবন আমার জীবন। তুমি থাকো স্বপ্নে শত ভাবনা, হৃদয় দিয়েছি তোমায়।
গল্পে প্রিয় কবিতায় হৃদয় দিয়েছি তোমায়। হারালে দূরে মন বিরহে পুড়ে ছায়া হয়ে থেকো সারাক্ষণ। তুমি মন আমার মন, তুমি জীবন আমার জীবন, তুমি মন আমার মন, তুমি জীবন আমার জীবন। তুমি সুখ দুঃখ হাজারো আশা, তোমারই ভালোবাসা। তুমি হও প্রতিদিন প্রাণেরই ভাষা, তোমারই ভালোবাসা। ও এই অন্তর বলে প্রতিটি প্রহর তোমাকেই শুধু প্রয়োজন। তুমি মন আমার মন, তুমি জীবন আমার জীবন, তুমি মন আমার মন, তুমি জীবন আমার জীবন। চোখেরই পাতায় মনেরই খাতায় রেখেছি তোমায়, এঁকেছি তোমায়। চোখেরই পাতায় মনেরই খাতায় রেখেছি তোমায়, এঁকেছি তোমায়। তুমি মন আমার মন, তুমি জীবন আমার জীবন, তুমি মন আমার মন, তুমি জীবন আমার জীবন। বিশ্বকাপের উত্তাপে টিভির দোকানেও পড়েছে বাড়তি চাপ, সাথে দামের উত্তাপ। এই সুযোগে সুযোগ সন্ধানী অনেক বিক্রেতাই ক্রেতা আকর্ষণের জন্য নানান পন্থা উদ্ভাবন করে নানান ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকেন। কেউ ফ্রি, কেউ লটারি, কেউ গাড়ি, কেউ বা বিদেশ পাড়ি দেবার ব্যবস্থাও করেন। এদের বিজ্ঞাপনের ভাষা শুনলে মনে হয় সবাই ব্যবসা নয় জনসেবায় নেমেছেন এবং বিশ্বকাপের পরে আর টেলিভিশনের কোনো প্রয়োজন নেই। তারপরও কিন্তু বিপত্তি ঘটে, আপত্তি ওঠে। এই যে ভাই আপনার টেলিভিশন প্যাকেট করে দিচ্ছি। টেলিভিশন তো পাইছি, এবার আসল জিনিসটা দেন। আসল জিনিস মানে স্ক্র্যাচ কার্ড। আমি তো ভাই আপনাকে লটারির বিজ্ঞাপন দেখে এই কাশেম টেলিভিশনটা কিনছি। লটারির ভিতরে আপনাকে অফারটাই সেরা। এই নেন আপনার বিল আর এই নেন আপনার স্ক্র্যাচ কার্ড। দোয়া করি কষলেই যেন আপনাদের ভাগ্য ফিরে যায়। হ্যাঁ দোয়া করেন। আচ্ছা ভাই আপনাকে বিজ্ঞাপন দেখে একটু চিন্তা পেরে গেছি, এইটা কেমনে সম্ভব? অনেক টাকার ব্যাপার তো। কোন বিষয়টা বলতেছেন ভাই? এই যে লেখছেন বিশ্বকাপ জয়ী তারকার সঙ্গে দুইজনের ডিনার। আপনি পুরোটা ভালো করে পড়ছেন তো? আপনি হ্যাঁ সামনে আবার পড়েন। এই দেখেন বিশ্বকাপ উপলক্ষে কাশেম টিভির বিশ্ব সেরা অফার। এক পিস টেলিভিশন কিনলে পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘুষলে পেতে পারেন সেই সুযোগ বিশ্বকাপ ফুটবলের বিশ্বকাপ জয়ী দলের সেরা খেলোয়াড়ের সঙ্গে গুলশানের ধুন ফুনসুং রেস্টুরেন্টে একবেলা দুইজনের ডিনার ফ্রি। ঠিকই আছে, জিতলেই সেরা খেলোয়াড়ের লগে এক বেলা খাইবেন এবং কষ্ট করে জার্মানি যেতে হবে না, এই ঢাকা শহরে এক লগে বসে খাইবেন। খাওয়ানটা তো বড় কথা না, ওইটা আর কয় পয়সা। ধরেন আমি না জিতি, অন্য কেউ জিতুক, এত বড় একজন খেলোয়াড়ের জার্মান থেকে আনা, আবার হোটেলে রাখা, তারপর তার নিরাপত্তা দেওয়া, পয়সা দেওয়া, পারমিশন পাওয়া, এটা তো সাংঘাতিক ব্যাপার। এইটা কাশেম ভাই কেমনে ম্যানেজ করবো? কাশেম ভাই মানে? আরে দূর, আপনি ওই যে কাশেম টিভির মালিক কাশেম ভাইয়ের কথা কইতেছি। সবই ঠিক আছে, আসলে আপনি মেইন কথাটাই পড়েন নাই। এটা আবার কি? এই যে দেখেন ছোট্ট করে লেখা আছে শর্ত প্রযোজ্য, এইটা হলো মেইন কথা। শর্তটা কি? বিশ্বকাপ জয়ী প্লেয়ারের লগে কি আমাকে খাইবেন না? হে কি ঢাকায় আইবো না? সবই ঠিক আছে যদি উনি রাজি থাকেন, এইটাই হলো শর্ত।
লটারি বা ফ্রির স্মৃতি তো দেখলেন, বিক্রেতার কথায় ব্যথা পেলেও বিশ্বকাপের টানে সব জেনে শুনেই এই দম্পতি টিভি কিনে এনেছেন। আসলে এই বিশ্বকাপের খেলায় প্রিয় দলের উত্থান পতনে অনেকের মধ্যেই বেগ, আবেগ এবং উদ্বেগের শেষ নেই। খেলার শেষের দিকে এসে সবার দৃষ্টি এখন ফাইনালের ফলাফলের দিকে। তবে এই বিশ্বকাপের উত্তাপ আমাদের উপরও কিছুটা প্রভাব ফেলেছে, আর সে কারণেই এই বিশ্বকাপকে নিয়ে আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন আছে, এবং প্রশ্নটির উত্তর দিতে হবে মুখে নয়, লিখে। এবং যে কারণে ইতিমধ্যে আমাদের সহকারীরা অর্থাৎ মামুন রানা আপনাদের সবার কাছে কাগজ, কলম এবং চুলবিহীন কজন ফুটবল তারকার ছবি সম্বলিত পোস্টার পৌঁছে দিয়েছে। আপনারা কি সবাই সেই পোস্টারগুলো পেয়েছেন? তাহলে একটু অনুগ্রহ করে উপরে তুলে ধরুন। অনেক ধন্যবাদ। এবার অনুগ্রহ করে নামিয়ে ফেলুন। আপনাদের কাছে আমাদের প্রশ্ন হলো, 3 মিনিট সময়ের মধ্যে এই খেলোয়াড়দের নাম এবং দেশের নাম পোস্টারটির নিচে লিখতে হবে। এই পর্বের জন্য আমাদের 6 জন দর্শকের দরকার। আমরা সঠিক উত্তরদাতাদের মাঝখান থেকে 2 জন দর্শক নির্বাচন করব এবং বাকি 4 জন দর্শক আমরা এরই মধ্যে নির্বাচন করে ফেলেছি। তাহলে আপনারা লিখতে থাকুন এবং এই ফাঁকে আমরা দেখে আসি বাকি 4 জন দর্শক কিভাবে নির্বাচিত হলো। এই 4 জন দর্শক নির্বাচনের প্রথম পর্যায়ে আমরা গিয়েছিলাম ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সেখানে আমরা 90 জন শিক্ষার্থীর কাছে বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণকারী 4টি শীর্ষস্থানীয় ফুটবল দলের পোশাক বা জার্সির সঙ্গে বাংলাদেশের 2টি শীর্ষস্থানীয় ফুটবল দল আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি দেখিয়ে প্রশ্ন করেছিলাম কোন পোশাক কোন দলের তা সঠিকভাবে লিখে দেওয়ার জন্য। 3 মিনিট নির্ধারিত সময়ে এই 90 জন শিক্ষার্থীর মধ্য থেকে সঠিক উত্তর দিয়েছেন 56 জন। এবারে আমি সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। 1 নম্বর জার্সি হচ্ছে ইংল্যান্ডের, 2 নম্বর আর্জেন্টিনা, 3 নম্বর ব্রাজিল, 4 নম্বর জার্মানি, 5 নম্বর আবাহনী এবং 6 নম্বরে ছিল মোহামেডান। সঠিক উত্তরদাতাদের মাঝখান থেকে লটারি করে আমরা 2 জন দর্শক নির্বাচন করি, আর তারা হলেন, এখানে নাম আছে রিজওয়ান রাজ্জাক মন্টি, মাশহারুল তসবি। এরপর আমরা গিয়েছিলাম ঢাকার অদূরে গুমাইল নামক একটি গ্রামে। গুমাইল গ্রামের এই কাঁঠাল বাগানে বিভিন্ন শ্রেণী ও পেশার 150 জন গ্রামবাসীর কাছে আমরা একটি করে প্রশ্নপত্র দিয়েছিলাম, যেখানে বাংলাদেশ ফুটবলের কয়েকজন খ্যাতিমান খেলোয়াড়ের নাম ছিল, আর তারা হলেন কাজী সালাউদ্দিন, বাদল রায়, মোহাম্মদ মহসিন, আশরাফ উদ্দিন চুন্নু, কায়সার হামিদ। গ্রামবাসীর কাছে আমাদের প্রশ্ন ছিল এই খেলোয়াড়রা কে কোন দলে খেলেছিলেন। 150 জন গ্রামবাসীর মধ্য থেকে সঠিক উত্তর দিয়েছেন মাত্র 9 জন। সঠিক উত্তর হচ্ছে কাজী সালাউদ্দিন খেলেছিলেন আবাহনীতে, বাদল রায় মোহামেডান, মোহাম্মদ মহসিন ব্রাদার্স, আশরাফ উদ্দিন চুন্নু আবাহনী এবং কায়সার হামিদ খেলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এই সঠিক উত্তরদাতাদের মাঝখান থেকে লটারি করে আমরা 2 জন দর্শক নির্বাচন করেছি, আর তারা হলেন মুসাম্মদ মুক্তা সিদ্দিকী, মোহাম্মদ জিল্লুর রহমান, গুরাব জিরাফ। এবার আপনাদের পালা। আপনাদের কাছ থেকে সংগৃহীত পোস্টারের উত্তরগুলো পরীক্ষা করে দেখা গেল এই 700 জন দর্শকের মধ্যে মাত্র 126 জন দর্শক সঠিক উত্তর দিতে পেরেছেন, বাকি 574 জনই ভুল উত্তর দিয়েছেন। তবে মজার ব্যাপার হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরিফ খান জয়ের নাম অনেকে ভুল লিখেছেন, এবং দেখা গেল অনেকে লিখেছেন তিনি কার্লোস, অনেকে লিখেছেন ভ্যারন, কেউ বা লিখেছেন মন্টু। যা হোক, এবারে আমরা এই 126 জন সঠিক উত্তরদাতাদের মাঝখান থেকে লটারি করব। শুরুতেই যে পোস্টারটি আমার হাতে এসছে, নাম হচ্ছে সেজুতি, 2 A 4 14, মিরপুর, ঢাকা। সেজুতির জন্য করতালি। এবার আমরা দ্বিতীয়টি দেখব। দ্বিতীয়টি হচ্ছেন আবু সোহেল মিলন, কল্যাণপুর, ঢাকা, তার জন্য করতালি। এবার আমি সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথম যে ছবিটি রয়েছে চুলবিহীন, এটি হচ্ছে রোনালদোর ছবি, রোনালদো নাজারিও। এরপর রয়েছে ফ্রান্সের জিনেদিন জিদান, এরপর থিয়েরি হেনরি ফ্রান্স, রবার্তো কার্লোস ব্রাজিল, আরিফ খান জয় বাংলাদেশ এবং সবশেষে ব্রাজিলের রবিনহো। এই সঠিক এবং বেঠিক উত্তর থেকে সোজাভাবেই বোঝা যায় যে আমরা বিদেশের অনেক কিছুর সম্পর্কে অভিজ্ঞ হলেও অনেক ক্ষেত্রেই নিজেদের সম্পর্কে বেশ অনভিজ্ঞ। বিদেশি খেলোয়াড়দের আমরা নাম জানি, ধাম জানি, পোশাক চিনি, কেউ কেউ কিনিও, কিন্তু নিজ দেশের খেলোয়াড়দের নাম বা পোশাক সম্পর্কে জানা মানা না হলেও অনেকেরই তা অজানা। শুধু খেলাধুলাই নয়, আমাদের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কেও আমাদের ধারণা থাকা উচিত আমাদের নিজেদের প্রয়োজনেই। যা হোক, আমরা 2 জন দর্শককে পেয়ে গেছি এবং আগে 4 জন নির্বাচন করেছি, মোট 6 জন দর্শক। মঞ্চে চলে আসুন আপনারা, তাদের জন্য করতালি। এবার আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। আমাদের আমন্ত্রিত দর্শকরা মঞ্চে চলে এসেছেন। এবারের বিষয় খেলাধুলা, তবে সেটা বিশ্বকাপ ফুটবল নয়, কিছু পরিচিত খেলা, এবং আপনারাও এসব খেলার সঙ্গে পরিচিত।
আমরা এখানটায় মনিটরের মধ্যে কতগুলো খেলা দেখাবো এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির যারা আছেন আপনাদের বলতে হবে এই খেলাগুলোর নাম কি। অবশ্য এক এক অঞ্চলে এই খেলাগুলোর নাম ভিন্নভাবে বলা হয়, তবুও কাছাকাছি উত্তর দিতে পারলে আমরা সঠিক বলে ধরে নেব। আমরা দেখি মনিটরে, আপনারা দেখতে পাচ্ছেন দল বেঁধে খেলছে। 1 নম্বর খেলা, এটা 2 নম্বর খেলা, এটা 3 নম্বর খেলা, এটা 4 নম্বর খেলা। অত্যন্ত পরিচিত খেলা। খেলা দেখানো শেষ। এবার আপনাদের বলতে হবে কোন খেলার নাম কি, বলুন। 1 নম্বরে দাঁড়িয়াবান্ধা। 1 নম্বর দাঁড়িয়াবান্ধা, উত্তর সঠিক হয়েছে। 2 নম্বর বৌচি। আমি দুঃখিত, উত্তর সঠিক হয়নি। এই খেলাটির নাম হচ্ছে গোল্লাছুট। এবারে 3 নম্বর খেলার নাম বলুন। ডাঙ্গুটি। ডাঙ্গুটি। ডাঙ্গুলি, উত্তর সঠিক হয়েছে। 4 নম্বর। 4 নম্বর কুতকুত। 4 নম্বর কুতকুত খেলা। আচ্ছা যাকে, এটার নাম হচ্ছে আসলে এক্কা দোক্কা। আমরা তবু উত্তর সঠিক বলে ধরে নিচ্ছি। এবারে স্টুডিও থেকে নির্বাচিত আপনাদের দুজনের জন্য রয়েছে পরবর্তী বিষয়। আপনারা এখানে অনেকগুলো বল দেখতে পাচ্ছেন, যা শুধু ফুটবলের মতো ফুট কিংবা কিক দিয়ে খেলা ঠিক নয়। আপনাদের যা করতে হবে তা হচ্ছে আমি এখান থেকে 4টি বলের নাম বলবো এবং আপনারা তা সংগ্রহ করে আনবেন। প্রথম আনবেন বেসবল, তারপর বাস্কেটবল, এরপর হ্যান্ডবল এবং সবশেষে ভলিবল। তাহলে শুরু করুন আপনারা। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দ্রুততার সঙ্গে এরা দুজন এই বলগুলো সংগ্রহ করেছেন। অনেক ধন্যবাদ। এবারে সর্বশেষ গুমাইল গ্রামের দুজন দর্শকের কাছে আমরা জানতে চাইব, বাংলাদেশে গ্রামাঞ্চলে বেশ কিছু খেলা রয়েছে যে খেলাগুলো খেলার সময় সুর করে কথা বলতে হয়। এ ধরনের যে কোনো 2টি খেলা সুর করে শোনাতে হবে। চিকুতকুত যে খেলাটা, বলেন। চারা ছাড়াই মঞ্চে চমৎকার ছিকুতকুত খেললেন শিক্ষক জিল্লুর রহমান। যদিও এই খেলাটিকে এক্কা দোক্কা বলা হয়, কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি। এবারে আপনি বলুন। এপেন টু বাইস্কু 9-10 ডেস্কু। আমরা তো সুর করে বলতে বলেছিলাম, সুর করে বলুন। সুলতানা বেবিয়ানা সাহেব বিবির বৈঠকখানা, পান সুপারি খেতে পানের আগায় মরিচ বাটা, যার নাম মুক্তার মালা। না না না, ও সরি। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা চমৎকার চেষ্টা করেছেন। চেষ্টায় শেষটায় সাফল্য আসে। আপনাদের সবার জন্যই রয়েছে পুরস্কার। কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য পুরস্কার। আমাদের কাছে সব সময়ের জন্যই মূল্যবান পুরস্কার বই রয়েছে, পরিবেশ বন্ধু গাছ এবং রয়েছে কেয়া কসমেটিক্সের বিশেষ গিফট বক্স। অনেক অনেক ধন্যবাদ এই পর্বে অংশগ্রহণ করার জন্য। আমাদের সমাজে অনেকেই আছেন যারা বুদ্ধিমান শাস্তি গিয়ে প্রমাণ করে দেন তিনি কতটা বোকা। আবার অনেক বুদ্ধিমান আছেন যারা বোকা সেজে প্রমাণ করে দেন তিনি কতটা বুদ্ধিমান। কিন্তু এই চাকরি প্রার্থীকে কি বলবেন, বোকা না বুদ্ধিমান? আপনার বায়োডাটা বেশ অদ্ভুত দেখতে পাচ্ছি। নাম লিখেছেন আব্দুল করিম সত্যবাদী। জি স্যার, এই ধরনের নাম আমি জীবনে কখনো শুনিনি। তার সত্যবাদী কি আপনার পারিবারিক টাইটেল নাকি? জি না, এটা আমার ব্যক্তিগত টাইটেল। তা টাইটেল কেন দিয়েছেন? কারণ আমি সত্য কথা বলে সত্য পথে চলি। আচ্ছা আচ্ছা, পিতার নাম লিখেছেন অতীত সুন্দর আলী পরবাসী। তা আপনার পিতার টাইটেল কি পরবাসী নাকি? জি না, অতীত এবং পরবাসী দুটোই আমি লাগিয়েছি। কারণ আমার বাবা অন্য এক মহিলাকে বিয়ে করে আমাদের ছেড়ে চলে গেছেন, তাই আমার পিতা আমার কাছে এখন অতীত এবং পরবাসী, আই মিন ফার্স্ট এন্ড ফরেনার। এসব কথা লিখতে আপনার লজ্জা করে না? কি যে বলেন স্যার, আমাদের সমাজে কত দগ্ধ বিদগ্ধ পরিচিত অপরিচিত মান্য অগণ্য অসাধারণ লোকজন এসব কাজ করে সমাজে বুক ফুলিয়ে চলছে। কোনো লজ্জা পাচ্ছে না। আমি তো স্যার সামান্য একজন আব্দুল করিম, বেকার যুবক, কেউ চেনেও না কেউ জানেও না। জন্ম তারিখ লিখেছেন দুটো, 1-2-1980, 1-2-1982। কারেক্ট। প্রথমটা আসল, দ্বিতীয়টা নকল, আই মিন ডুপ্লিকেট। কথায় আছে না, কুশ্চিনামা এইজ আর সার্টিফিকেট এইজ। ব্যাপারটা তো স্যার এখন ওপেন সিক্রেট। বায়োডাটা এসব কেউ লেখে নাকি? সত্যবাদী বলে লিখেছি, যারা মৃত্যুক তারা লেখে না। স্থায়ী ঠিকানা লিখেছেন নাই? স্থায়ী ঠিকানা না থাকলে কি করে লিখবো স্যার? আমার সৎ মা আমাদের স্থায়ী ঠিকানা নিয়ে চলে গেছে। মা আর এক বোনকে নিয়ে আমি এখন অস্থায়ী ঠিকানায় আছি। আপনার শিক্ষাগত যোগ্যতা বেশ ইন্টারেস্টিং। লিখেছেন খাঁটি বিএ পাস। এর মানে কি? নকল ছাড়া পাস, এই জন্য লিখেছি খাঁটি, আই মিন পিওর। জাতীয়তা বাংলাদেশি। দেশটাকে স্যার মুখ দিয়ে নয় অন্তর দিয়ে ভালোবাসি। আমার ব্যাপারে এটাই সত্য। বৈবাহিক অবস্থা লিখেছেন ঝুলন্ত। তার মানে? বিবাহটা ঝুলে আছে স্যার। আমার মা একটি মেয়েকে আমার জন্য পছন্দ করেছে, চাকরি কারণে বিয়েটা ঝুলে আছে, চাকরি না হলে বিয়েটা হবে না, তাই লিখেছে ঝুলন্ত। রেফারেন্সে লিখেছেন ওই রকম নাই। ওই রকম নাই মানে? যেরকম লাগে, মানে রেফারেন্সের নাম দেওয়ার জন্য যেরকম লোকের দরকার সেরকম কারোর সাথে আমার পরিচয় নেই। কিন্তু রেফারেন্স ছাড়া কি করে চাকরি দিব বলুন?
কিছু মনে না করলে স্যার একটা কথা বলি। বলুন। ওই রকম রেফারেন্স যদি থাকতো স্যার, তাহলে কি চাকরির জন্য আপনার কাছে ইন্টারভিউ দিতে হতো? টেলিফোনে চাকরি হয়ে যেত উইদাউট ইন্টারভিউ। এবার আমরা কর্মসংস্থানের এবং বৈদেশিক মুদ্রা অর্জনের একটি ব্যতিক্রমী উদ্যোগের চিত্র তুলে ধরব, আর তা হচ্ছে কুমির চাষ। ভালুকার ত্রিশাল উপজেলার হাতিবের নামক স্থানে গেলেই দেখা যাবে 13 একর জায়গা জুড়ে কুমির চাষের এই বিশাল প্রকল্পটি। আর এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন রেপটাইলস ফার্ম লিমিটেড। 2004 সালের 22 ডিসেম্বর মালয়েশিয়া থেকে বিমানযোগে কুমিরগুলোকে বাংলাদেশে আনা হয়। 75টি কুমির থাকলেও 74টি কুমির জীবিত অবস্থায় পাওয়া যায়। এদের দৈর্ঘ্য 7 থেকে 14 ফুট। এদের মধ্যে পুরুষ হচ্ছে 14টি এবং বাকি 60টি হচ্ছে স্ত্রী। এ ধরনের একটি ব্যতিক্রমী এবং ঝুঁকিপূর্ণ প্রকল্প হাতে নেওয়ার কারণ কি জানতে চাইলে প্রকল্পের চেয়ারম্যান জনাব মেজবাউল হক জানান, ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে এই ব্যবসা বা পৃথিবীতে অনেক পুরানো। আচ্ছা, এটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট সাইজ এটা হলো প্রায় about $80 বিলিয়ন। জি, সেখানে বাংলাদেশের স্থান 0। দর্শক মন্ডলী, কুমির যেমন ভীতিকর তেমনি এর উপকারিতাও অনেক। কুমির সম্পর্কে অনেক মজার তথ্য রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। কুমির একটি জলজ সরীসৃপ জাতীয় প্রাণী। তার খাবারের চাহিদা কম, না খেয়েও সে 1 বছর বেঁচে থাকতে পারে। তাছাড়াও কুমির একটি দীর্ঘায়ু প্রাণী যা 70 থেকে 80 বছর বাঁচতে পারে। প্রতি বছর কুমির প্রায় 50 থেকে 60টির মতো ডিম দেয়। জীবনের 80% সময় সে ঘুমিয়ে কাটায়। কুমিরের চোয়ালের জোর খুবই বেশি। একটি 13 থেকে 14 ফুটের কুমিরের চোয়ালের শক্তি আনুমানিক 10 টনের মতো। তারপরও কিন্তু কুমিরের এই চোয়াল নিয়ে বিচিত্র সব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করা হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারই কিছু চিত্র আমরা ধারণ করেছিলাম থাইল্যান্ডের ক্রোকোডাইল ফার্মে গিয়ে। তবে ব্যাংককের এই কুমিরের ফার্মে দর্শক আমন্ত্রিত হলেও ভালুকার ফার্মে দর্শকদের প্রবেশ নিষেধ, কারণ কোলাহল বা শব্দ কুমিরের বিশ্রাম ও বেড়ে ওঠার জন্য ক্ষতিকর। উদ্যোক্তারা আশা করছেন আগামী 3 বছরের মধ্যেই এখান থেকে প্রায় 1200 কুমিরের চামড়া রপ্তানি করা সম্ভব হবে। উদ্যোক্তারা মনে করেন এ ধরনের প্রকল্প এদেশে আরো হওয়া উচিত, তাতে ভবিষ্যতে বাংলাদেশ একটি কুমির রপ্তানিকারক দেশ হিসেবে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিতে পারবে। কথা কম কাজ বেশি, কাজ পেলেই আমরা সবাই খুশি, তাই কথারও মাপ থাকা দরকার, তাতে গলার উপরও চাপ কম পড়ে। কিন্তু ইদানিং কিছু কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিপক্ষ প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নেমে মানুষকে প্রতিদিন প্রতি মুহূর্তে কথা বলার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন, প্রতিদানে নিত্য নতুন সুবিধাও দিচ্ছেন। এই সব কথার ধারা এবং কথার ধার না ধারা নিয়ে মামা ভাগ্নের কথা, কিন্তু কোন মামা? তোর স্বভাব তো দেখি একদম পাল্টায় নাই। আসস কেমন? আসি মামু, ভালো আছি। বলে গিয়া কাপড় চোপড় খুললা, রেস্ট না। প্লেনে অনেক রেস্ট হয়েছে। তোর খবর কি খবর? আমার খবর ভালো। কেমনে ভালো? তোর বড় মামু তো চিঠি লিখছে তুই নাকি মেলা ধান্দাবাজি ব্যবসা শুরু করছো। হ্যাঁ, কথা ধরো না, তুমি আইসো খুব ভালো হয়েছে। আমার মনে হয় চিকিৎসা করা লাগবো। সে আমার প্রত্যেকটা ব্যবসার মধ্যে বাগড়া দিচ্ছে। ব্যবসা খারাপ হলে বাগড়া তো দিবই। সমস্যাটা ওইটা না মামা, সে প্রত্যেকবার বাগড়া দিয়া কইছে এইটা কর, যত টাকা পয়সা লাগে আমি দেবো, কিন্তু আজ পর্যন্ত সাইলের পয়সা দিয়ে দেয়। এই পয়সা দিব কেমনে? আর কি ইনকাম আছে? এটা তো আমিও জানি, কিন্তু আমার হুডা কিন্তু আছে। আদৌ সাথে কথা বল, এই তোর মুরব্বী। এখন নতুন কি করতে চাস সেটা কর। অনেক কথা জয়বা দিচ্ছে, মেলা সময় লাগবে কইতে। কথা যত কম কবি তত ভালো, আর সব সময় শর্টে কথা কবি। ওমা কয় কি, আমি তো এই কথা লই তোমার লগে কথা কইতে চাই। কি কথা? কথার ব্যবসা। কথার ব্যবসা মানে? কথা বলার ব্যবসা। তোর কথা তুই কবি, হ্যার কথা হ্যাঁ কইব, আমার কথা আমি কইব, এর মধ্যে ব্যবসাটা কি? মাগো, তুমি তো অনেক দিন দেশে আসলো না, তুমি কিছুই জানো না। আমরা কথায় অনেক আগায় গেছি, নানা ধরনের কথা, ছোট কথা, বড় কথা, মিছা কথা, হাঁচা কথা, বাজা কথা, না ওই দুইটা কথা। ওই এত কথা মাইসে কই কয়? মোবাইলে মামু এক সুবিধা। ডেলি পত্রিকা খুলবা, টেলিভিশন দেখবা, মনে হইব দেশে এখন ব্যবসা একটাই, মোবাইল ব্যবসা, আর মানুষের কামে একটাই, কথা কওয়া। বুঝলাম, কিন্তু তোর তো মোবাইল কোম্পানি নাই, তোর এসব চিন্তা করে লাভ কি? মামা আমি ব্রেন দেবো, দি আইডিয়া। তুইও আইডিয়া দিবি? মিডিয়ার মা বুঝোস না, আইডিয়া নিয়ে চিন্তা করতেছস। মামা আমার আইডিয়া কিন্তু অগর থেকে খারাপ না। এই যেমন ধরো টেলিফোনে অগর নতুন নতুন সুবিধার প্যাকেজের আইডিয়া দুই একটা কই। না, আমি এসব শুনতেও রাজি না। কই, তুমি খারাপ লাগলে কইও। শোনো, এই যেমন মিষ্টি কাটার সুবিধা,
কাঁঠালের কোষ বেশি, যত কোষ তত সুবিধা। কিছু না পাইয়া এখন ফল ফ্রুট ধরছস? আরো আছে তো, নানা নাতি, বিয়াই বিয়াই, শালাদুলা ভাই, দেবর ভাবি, চাচা ভাতিজা, গেদা বাচ্চা বাপ, বিভিন্ন প্যাকেজের আইডিয়া, এক একটার এক এক রেট। এই যেমন ধরো ছোট বাচ্চার লোকে যখন কথা কইবা তখন রেট ফ্রি, কিন্তু তখন কোনো কথা কইতে পারবা না, শুধু কর্তব্য আমার শুনেমনি, আমার জাদুমনি, কথা কইলি রেকর্ডিং সিস্টেমে জরিমানা হয়ে দেবো, ওইটা আরেকটা। চুপ কর। পৃথিবীর কোথাও মানুষ এত কথা কয় না। তাকে থিওরি একটাই, কথা কম কাজ বেশি। ব্যবসার নামে মাত্রা ছাড়াই যাওয়া ঠিক না, বুঝছস? এমনি কথার জ্বালায় মানুষ অস্থির আছে, চ্যানেল খুলে দেখায় দুজনে কথা কইতেছে সবসময়। কথার দেখছো কি, সামনে ইলেকশন আইতাছে, দেখবো মানুষ খালি সুরে সুরে কথা কইতেছে, আমারও ভাই তোমারও ভাই। যে যাইকো, তোরা যেন এই সময় না দেখি, তোর তো কোনো স্টেশন নাই, হয়তো দেখা গেল ওইসব নিয়ে তোকে ব্যবসা শুরু করছস, মাঝখানে আমার সম্মান নিয়ে টানাটানি। এই কয় মাসে তোর ভালো অধপতন হয়েছে। তাই বলা ওইরকম একটা প্রাইম টাইম আমি বয়ে থাকুম। তুই একটা কাম করবো পারস, ওই সময় যে যত ভাষণ দিব, যত ওয়াদা করব, এগুলো সব রেকর্ড করে রাখবি। ইলেকশনের পর তো অনেকেই অনেক কিছু ভুলে যাইব, তখন রেকর্ড বাজায় মনে করে দিল তুই আমার লগে থাকবি। তাতে মানুষের উপকার হবে, দেশেরও মঙ্গল। মোহাম্মদ রুয়েল আহমেদ তুষার কাজীটুলা সিলেট থেকে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারের কার্ড পাঠিয়ে লিখেছেন, আগেকার দিনে দেখতাম কারো রোগ হলে ডাক্তার সাহেবরা তাদের কালো একটি ব্যাগ নিয়ে রোগীর বাড়িতে বাড়িতে যেতেন। ডাক্তার সাহেবদের দেখলে রোগীর রোগ অর্ধেকের বেশি ভালো হয়ে যেত। কিন্তু এখন ফ্রির যুগে এসে কিছু ডাক্তার প্রেসক্রিপশনের সাথে একটি করে ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক্যাল লিফলেট, কার্ড কিংবা বিজ্ঞাপন ফ্রি দিচ্ছেন রোগীকে। আমার প্রশ্ন হলো, কিসের বিনিময়ে ওসব ডাক্তার এই বিজ্ঞাপন বা মডেলিংয়ে কাজ করছেন? আপনার চিঠির উত্তরে প্রথমে একটি কথা বলা প্রয়োজন, আর তা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে রোগের ধরনও কিন্তু এখন পাল্টে গেছে এবং আমাদের দেশও এখন চিকিৎসা সেবার দিক থেকে অনেক উন্নত হয়েছে। এখন এদেশেই অনেক জটিল রোগের চিকিৎসা করা সম্ভব এবং আমাদের দেশেও গর্ব করার মতো অনেক ভালো ভালো ডাক্তার রয়েছেন। তবে আপনার চিঠিতে বর্ণিত ডাক্তারের দেয়া টেস্ট নিয়ে আপনার মনে সন্দেহ হলে সেই ডাক্তারের কাছে না যাওয়াই হচ্ছে বেস্ট, কারণ হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমনি সব ডাক্তারই কিন্তু সমান নয়। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নাম্বার 2674, জিপিও, ঢাকা 1000। আর ইমেল করতে পারেন ittadi2674@gmail.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। আবারও ফুটবল। ফুটবলে জীবনে কখনো ফুট না ছোঁয়ালেও অনেকেরই খইয়ের মতো ফুটে মুখ, এটাও বোধহয় এক ধরনের সুখ। খেলা নিয়ে এক একজনের মন্তব্য বা বিশ্লেষণ শুনলে মনে হয় এক একজন পেলে ম্যারাডোনার শিষ্য। শুধু আলোচনাই নয়, আয়োজনও হয়। এবারে তেমনই একটি দৃশ্য। আরে বেশি হয়ে জানো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখি, আমি পরে কথা কম নেই। হ্যাঁ তা কল, তোমরা কি ব্যাপার, কি মনে করো সকাল সকাল? ভাইজান একটা দাবি লয়েছিলাম। এইটা আমাকে বিশ্বকাপ দাবি, আপনি তো আমাকে এলাকার নেতা, তাই আপনার কাছে আইছি। আরে আমার কাছে আইবা না তো যাইবা কার কাছে? দাবিটা কি কইবা তো? আমাকে কিন্তু ফিরাতে পারবেন না ভাইজান। ফিরামু কেন? আরে বিশ্বকাপ কি আর ডেলি ডেলি আসে নাকি? 4 বছরে একবার আসে। না মানে আপনি যদি আবার আমাকে দলের সাপোর্ট না করেন তো তোমাকে দলের নামটা কি শুনি? আর্জেন্টিনা। কেন জার্সি দেখে চিন্তাছেন না? এত কত খেয়ালই করি না। মুন্সি তুমি একটু মনে করে দিবা না? আরে এই জন্যই তো বলি যে তোমাকে লোক আমার এত মিল কেন? আমিও তো আর্জেন্টিনারই সাপোর্টার। কও কি কি দাবি তোমাকে কও? ভাইজান আর্জেন্টিনা জিতলে আমরা একটু এলাকার মানুষের খাওয়াইতে চাই। 10টা গরু লাগবো, মশলার পয়সাটা আমরা দিমু, গরুটা আপনি কিনা দেওয়া লাগবো। আপনি তো আবার গরু ভালো চিনেন। এত কথা কর দরকার কি? মনে করো দিয়ে দিছি। তাহলে ভাইজান এখন আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা কারা বাবারা? আমরা এই মহল্লা আপনার কাছে একটু দরকারি আসছি। দরকারি তো মানুষ মানুষের কাছে আসে, তা দরকারটা কি শুনি? মানে আমাগো ফেভারিট টিম যদি জিতে তাইলে আমরা এই এলাকায় একটু গান বাজনার আয়োজন করব। খরচাটা আমারে দিতে হবে, এই তো? জি। তা আমার কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন ভাইজান? তোমাকে ফেভারিট দল যদি আমারও ফেভারিট দল হয় আর সেই দল যদি জিতে, তাহলে কিন্তু তোমরা যা পয়সা যাবে আমি তার ডাবল দিব। তখন তো ভাইজান ডর করতেছে, যদি আপনার পছন্দের দলের লগে আমাগোটা না মিলে।
আরে কইয়ে দাও না। আমরা ব্রাজিলের সাপোর্টার। আরে মুন্সি এটা কেমনে হইলো? কি কেমনে হইলো? আরে আমিও তো ব্রাজিলেরই সাপোর্টার। ব্রাজিল আছে যেখানে আমি আছি সেখানে। ব্রাজিল আছে যেখানে রোহিত ভাই সেখানে, ব্রাজিল আছে যেখানে রোহিত ভাই সেখানে। আমার না কইও না, কইছে আমরা আছি সেখানে। জাগা ব্রাজিল জিতলে আমার কাছে এসে টাকা পয়সা লয়ে যাও। এখন তোমরা যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়া আসসালাম ওয়া আসসালাম। আরে এই যে মুন্সি কি হলো মুখ কালা করে খাড়া রইছো কে? আনন্দ করো, ফুর্তি করো। কে? আরে আর্জেন্টিনা হেরে গেছে, ব্রাজিল হেরে গেছে, আমার গরুরও খরচ নাই, গান বাজনারও খরচ নাই। আমার তো ফুর্তি করো, ফুর্তি করো, আনন্দ করো। আমি পারব না, আমার তো লাগে গেছে। আপনার নীতি না থাকতে পারে, আমার একটা নীতি আছে। আমাদের সমাজের ভাজে ভাজে এ ধরনের আজে বাজে লোক অনেকেই আছেন যাদের কোনটা পছন্দ কোনটা অপছন্দ তা বোঝা দায়। তবে আমরা যাব এবার এমন একটি বিষয়ে যা সবারই পছন্দের, আর তা হচ্ছে বাঁশির সুর। আমরা একজন ব্যতিক্রমী বংশীবাদককে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। বংশীয়াল হিসেবে পরিচিত হলেও তার এই বংশী বাদনে বংশীর প্রয়োজন নেই, অর্থাৎ বাঁশি ছাড়াই তিনি শোনাবেন বাঁশির সুর। আর এই ব্যক্তির নাম হচ্ছে আলমগীর মিয়া, বাড়ি সিলেটের মৌলভীবাজার। চলুন শোনা যাক। ধন্যবাদ আপনাকে আলমগীর সাহেব। এই আলমগীর মিয়া ব্যক্তিগত জীবনে একজন দাঙ্গা পুলিশ। তো এত দাঙ্গা হাঙ্গামার মধ্যে থেকে আপনি বাঁশির সুর তুললেন কিভাবে? ছোটবেলা থেকে অভ্যাস ছিল। আপনার সুর শুনে আমাদের অনেক ভালো লাগলো, আমার মনে হয় ইত্যাদির দর্শকদেরও ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানে নানান বিষয় যেমন থাকে তেমনি নানার বিষয়ও থাকে, নাতির বিষয়ও থাকে। তবে এই বিশ্বকাপ নানা নাতির স্বভাবেও প্রভাব ফেলেছে নানাভাবে। এত মনোযোগ দিয়ে টেলিভিশনে কি দেখতেছো? এখন তো কোনো খেলা নাই, খেলা তো রাইতে। নাটক দেখতেছি, ভালো নাটক, ফ্যামিলি ড্রামা। কি ড্রামা? ফ্যামিলি ড্রামা। না মানে জিগাইতেছিলাম কোন ধরনের ফ্যামিলি ড্রামা? এই ফ্যামিলি ড্রামার আবার ধরন কি রে? আছে, একটা হইলে গিয়ে নাটকের গল্প ফ্যামিলি লইয়া, আরেকটা হইলে গিয়ে নাটকের অভিনয় ফ্যামিলির মেম্বার লইয়া। মানে নিজের বউ, পুলা, শালি, সারা, চাচা, মামা, জামাই, শ্বশুর এরকম ফ্যামিলির মেম্বার সবাই দিয়ে অ্যাক্টিং করেন। ওইটাও এক ধরনের ফ্যামিলি ড্রামা। তোর পেঁচাল শুনতে শুনতে নাটকটা শেষ হয়ে গেল, শেষ দৃশ্যটা দেখতে পারলাম না। আফসোস করো না, এইটারও বহুতবার দেখাইব। তুমি বিরক্ত না হওয়া পর্যন্ত এটা পুনঃপ্রচার হইতেই থাকবো। এখন যা তো একটু রেস্টে পারতে, রাত্রে আবার ফুটবল খেলা দেখতে হবে। ঠিকই কইছো, আমিও একটু রেস্ট লই। আচ্ছা না না, এবার খেলা দেখতে গিয়া আমার একটা কথা মনে হলো। এই ফুটবলটা ফুটবল কয় কেন? কি কবে? ওইটার নাম হওয়া উচিত আসলে ফুটবল। আগে মানুষে খালি পায়ে খেলতো, ফুটবল ঠিক আছিল। এখন তো মানুষে বুট পিন্দা খেলে, তাই এইটার নাম হওয়া উচিত ফুটবল। সারা পৃথিবীর লোক তোর কথা মতো ফুটবল কবে না? তোর ইচ্ছা হলে তুই কবে যা। আচ্ছা তা না হলে আমি কইলাম, কিন্তু ওই যে কয় হেড কর, হেড মার। আরে হেড মানে তো মাথা, এই মাথা মারবো কেমনে? মাথা মারলে তো মানুষ মরেই যাবো। পেশাল পারতে হবে, তুই পারতেছিস না। আর একটা পোলা বড় বোঝে হেড মারা মানে বল রে হেড মারা। এইটা তো আমিও বুঝি, কিন্তু হেড দিয়া বল মার এইটা কইতে অসুবিধা নাকি? ভেজাল কোনের কি দরকার? এই শোন, যারা ফুটবল খেলে তারা নিয়ম কানুন জানে এবং মানে, কোনো ভেজাল নাই। আছে, আর আছে বলে খেলার মধ্যে ওইসব নিয়ম ঢুকাইছে। ওই যেমন হলুদ কার্ড, লাল কার্ড, আর বল থুই আবার অন্য পাউরে লাইতেইলে ফাউল। আমার তো মনে হয় তোরে ঠিক করার জন্য এরকম কিছু নিয়ম কানুনের দরকার, নাহলে তোর চরিত্রে পরিবর্তন হবে না। না না, আমি একমাত্র তোমার কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেটটা পাইলাম না। ইসরে, মানুষে কেমন এত কথা কয় আমি বুঝি না। তুই এত যাবি? আমি তো গেছি কই, তুমি কই আর আমি কই। তুই যদি ফের আমার পেনাল্টি বক্সের সীমানায় আসিস, এমন জোরে কিক দেব
না না পেনাল্টি বক্সের ভিতরে কিক দিলে ফাউল হইব, আর ফাউল হলে কিন্তু আবার পেনাল্টি হইব। আল্লাহর মতো তোমার তাই শরীর একটা দিতে গেলে কাটতে বড়, আর ৬-৭টা দিতে গেলে তো তোমার খুঁজেই পাওয়া যাবে না। দর্শক মন্ডলী, কথা বলছি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে ২০ কিলোমিটার দক্ষিণে আলসমেয়ার থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি ব্লুমেন ভ্যালি আলসমেয়ারের সামনে। এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ একটি ব্যবসায়িক ভবন, যেখানে শুধুমাত্র ফুল এবং ফুল গাছের চারা কেনাবেচা করা হয়। ফুলের জন্য বিখ্যাত নেদারল্যান্ডসে রয়েছে বিচিত্র ধরনের ফুল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কমার্শিয়াল বিল্ডিং বা ব্যবসায়িক কেন্দ্র। এর আয়তন হচ্ছে ৯০ লক্ষ বর্গফুট, যা ১৬৫টি ফুটবল স্টেডিয়ামের সমতুল্য। এই ব্লুমেন ভ্যালি আলসমেয়ারে প্রতিদিন ২০ মিলিয়ন অর্থাৎ ২ কোটিরও বেশি ফুল ও ফুল গাছ বিক্রি করা হয়। সারা পৃথিবীর প্রায় ৭,০০০ বিশেষজ্ঞ ফুল চাষী ফুল এবং ফুল গাছ বিক্রি করে থাকেন। এই ফুল বিক্রয় কেন্দ্রে প্রতিদিন প্রায় ৫০০ কোটি টাকার ফুল বিক্রয় হয়। অত্যাধুনিক পদ্ধতিতে ফুল কেনাবেচার জন্য এখানে নিলামের ব্যবস্থা রয়েছে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের লোক এসে এখানে নিলামে অংশগ্রহণ করছেন। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এখানে প্রতি মিনিটে প্রায় ৩০০ ব্যক্তির সঙ্গে ফুল কেনাবেচা করা যায়। এবং এ ধরনের ৪টি কক্ষ রয়েছে এই ভবনের বিভিন্ন স্থানে, এবং প্রতিটি স্থানেই ফুলের নিলাম হচ্ছে প্রতি মিনিটে মিনিটে। তবে ফুলের ঋতু, রং, পরিমাণ ও চাহিদার উপর এর মূল্য নির্ভর করে। কিছু কিছু বিশেষ ফুলের ক্ষেত্রে এক একটি ফুলের দাম ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়। এখানে প্রতিদিন কাজ করে থাকেন প্রায় ১০,০০০ শ্রমিক, এবং বিশেষ করে ভালোবাসা দিবস বা মা দিবসে এই শ্রমিক সংখ্যা দাঁড়ায় প্রায় ১২,০০০-এ। প্রায় ৩০০ রকমের ফুল এই বিপণন কেন্দ্রে বিক্রি হয়। তবে এর শ্রেণীভেদ রয়েছে, অর্থাৎ গোলাপ কিনলে এখানে প্রায় ৪০০ প্রজাতির বিভিন্ন ধরনের গোলাপ পাওয়া যাবে। হল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন স্থান থেকে এখানে ফুল আসে, এবং খুব অল্প সময়ের মধ্যেই অত্যন্ত আধুনিক পদ্ধতিতে এখান থেকে ফুল বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এই ফুলের রাজ্য ব্লুমেন ভ্যালি আলসমেয়ার থেকে। এবারে গান। আমাদের এই সঙ্গীতের ভুবন বিশাল এবং বৈচিত্র্যময়। আমাদের চেষ্টা থেকে গানের কথা, সুর, শিল্পী নির্বাচন এবং দৃশ্যায়নে এই বিশাল বৈচিত্র্যের কিছুটা হলেও তুলে ধরা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি সঙ্গীত পরিবারকে, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং তার পরিবার। নিয়াজ ভাই, শুরুতে আমরা দর্শকদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। আপনাকে তো সবাই চেনেন। তার পাশেই রয়েছেন সাবরা নিয়াজ, তার পত্নী। এরপরেই রয়েছেন মেহনাজ চৌধুরী, তার একমাত্র কন্যা। এরপরে রয়েছে ফাইয়াজ মোহাম্মদ চৌধুরী, একমাত্র পুত্র সন্তান। নিয়াজ ভাই, কোন প্রচার মাধ্যমে সপরিবারে এর আগে কি আপনি কোনো গান গেয়েছেন? না। তো সেই অর্থে আমরা বলতে পারি সপরিবারে এটাই আপনাদের প্রথম গান? এটা অবশ্যই প্রথম গান। কেমন একটা অভিনব একটা অনুভূতি মনে হচ্ছে। দর্শক মন্ডলী, আর কথা না বাড়িয়ে এই শিল্পী পরিবারের সমবেত কণ্ঠে আমরা একটি ভিন্ন স্বাদের গান শুনবো। আর এই গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন আলী আকবর রূপু। কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে, কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে, উপন্যাস হবে সহধর্মিণী এমন যদি মেলে, কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে। ভালোবাসা প্রাণে প্রাণে সুন্দর
সুন্দর হবে মন, বন্ধুর মতো হবে হৃদয়ের বন্ধন। ভালোবাসা প্রাণে প্রাণে সুন্দর হবে মন, বন্ধুর মতো হবে হৃদয়েরই বন্ধন। ও শান্তির একটি সাজানো ঘর দেখবো যেখানে ও কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে, তারুণ রে রে আরে তারে তারে তারুণ তালুম দে তারে আলাদে তারে তারে তালুম দিন তানা দে রে নানা দে রে দিন তানা দে রে নানা দে রে তালুম দে তালারে না। পৃথিবীটা যদি হতো একটি পরিবার, আত্মা আর আত্মীয় স্নেহ মায়া মমতা, পৃথিবীটা যদি হতো একটি পরিবার, আত্মার আত্মীয় স্নেহ মায়া মমতা। ও স্বপ্ন তবে দেখতো সবাই এমন পৃথিবী পেলে ও ও ও কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে, উপন্যাস হবে সহধর্মিণী এমন যদি মেলে রক্তের সেই বন্ধন দিতে পারে সুখের প্রদীপ জেলে। ও ও কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে। দর্শক মণ্ডলী, এবার আমরা আপনাদের একজন আত্মনির্ভরশীল সফল মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব। পর্দায় যে ব্যক্তিকে দেখছেন তার নাম মোহাম্মদ জামাল মিয়া। 2 সন্তানের জনক 46 বছর বয়সী জামাল মিয়ার বাড়ি সাভার থানার পাহাড়িয়াবাড়ি নামক গ্রামে। অনেক জটিল এবং শ্রমসাধ্য যান্ত্রিক কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করে থাকেন জামাল মিয়া। স্বাভাবিক মানুষের মতো এসব কাজ করলেও জামাল মিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী। 8 বছর বয়সে বসন্ত রোগে তিনি তার দৃষ্টি হারান। এরপর তিনি চেষ্টা করেন আত্মনির্ভরশীল হতে। তার নিজ এলাকায় নষ্ট হয়ে যাওয়া অধিকাংশ চাপকল তিনি দক্ষতার সঙ্গে মেরামত করেন। তাছাড়া এলাকায় বিদ্যুৎ শ্রমিক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। হাতের অনুমানের উপর নির্ভর করে বৈদ্যুতিক লাইনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ তিনি খুব স্বাভাবিকভাবেই করে থাকেন। শুধু তাই নয়, অবসর সময়ে তিনি সেলাইয়ের কাজও করেন। এমনকি সুইয়ের মধ্যে সুতো ঢুকানোর কাজটিও তিনি নিজেই করেন। এছাড়াও তিনি তার বাড়ির যাবতীয় কাজ কারো সাহায্য ছাড়াই করে থাকেন। শত কষ্ট হলেও কারো করুণা বা কারো কাছে হাত পাততে রাজি নন জামাল মিয়া। নিজের আয়ে স্ত্রী পুত্র নিয়ে দুবেলা দুমুঠো খেতে পারছেন, এতেই তার পরম তৃপ্তি। সুপ্রিয় দর্শক, আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই আত্মপ্রত্যয়ী মানুষ জামাল মিয়াকে। জামাল মিয়ার জন্য করতালি। জামাল সাহেব, আমরা আপনার বিভিন্ন কাজ দেখলাম, কিন্তু আমরা জানি যে 8 বছর বয়সে আপনি দৃষ্টি হারিয়েছেন। এই কাজগুলো আপনি কি করে শিখলেন? আমার আল্লাহ যে জ্ঞান দিয়ে পাঠাইছে এই জ্ঞানের ইচ্ছা দিয়ে আমি কাজ চালাই গেছি, কারণ আমার কাজে কোনো ওস্তাদ নাই। আর আমি হাত দিলে বুঝতে পারি এটা কি দিয়ে কি করতে হবে। ও মানে আপনার হাতটাই আমার চোখে কাজ করে। বৈদ্যুতিক লাইনে কাজ করা এই কাজটি বেশ ঝুঁকিপূর্ণ। কোন তার কোনটি এগুলো আপনি কি করে বোঝেন? আমি হাত লাগালে বুঝতে পারি যে কোনটা ফেজ যাবে কোনটা নিউট্রাল যাবে। কারণ আমার একটাই সাহায্য নিতে হয়, লাল কালার জিনিসটা, এটা আমি জিজ্ঞাসা করে নিতে হয়। কাজ করতে গিয়ে আপনার এ ছাড়া আর কি সমস্যা আছে? সমস্যা হইলে মনে করেন আমার যন্ত্রপাতি নাই, আমার যন্ত্রপাতি বাইরেতে ভাড়া করে আনতে হয়। আর বিশেষ করে আমার ঘরটা মনে করেন ভাঙ্গা, বৃষ্টি এলে প্যাকাদা হয়ে যায়। বাড়িটা যদি মেরামত করতে পারতেন, আমি ভালোভাবে বসবাস করতে পারতাম। বসবাস করতে পারতেন। আজকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে আপনাকে আমরা 1 লক্ষ টাকার একটি চেক দেব। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই টাকা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারবেন এবং আপনার বাড়িটিও মেরামত করতে পারবেন। এই হচ্ছে চেক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। দর্শক মণ্ডলী, আমরা অনেকেই চোখ থাকতে অন্ধ,
দেখার চোখই চোখ নয়, বিবেকেরও চোখ আছে। দেখার চোখ খোলা থাকলেও বিবেকের চোখ যদি বন্ধ থাকে, তখনই প্রশ্ন আসে, চোখ থাকিতে অন্ধ কেন? এই প্রশ্নটি আমাদের যেন আর তাড়িত না করে, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।